সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়, ঢাকা। আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম যে অধ্যায়, সেই অধ্যায় হচ্ছে কোষ ও এর গঠন। আজ আমি এর তৃতীয় লেকচার, তোমাদের আজকে এই চ্যাপ্টারের তৃতীয় লেকচার। আজকে আমি পড়াবো রাইবোজোম, গোলগি বডি এবং লাইসোজোম। প্রথমে আমরা দেখি যে রাইবোজোম, আমরা একটা ছবি দেখছি, ছবির মধ্যে আমরা রাইবোজোমের বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, কে কে অংশ নিয়ে রাইবোজোম গঠিত। এবার আমরা একটু বর্ণনাটা দেখে আসি। কে আবিষ্কার করেছে সেটা দেখি। 1955 সালে বিজ্ঞানী প্যালাডে রাইবোজোম আবিষ্কার করেন এবং 1958 সালে বিজ্ঞানী রবার্টস এর নাম দেন রাইবোজোম। উৎপত্তি কোথা থেকে এসেছে? প্রোক্যারিওটিক কোষে আদি ক্রোমোজোম এবং ইউক্যারিওটিক কোষে নিউক্লিওলাস থেকে রাইবোজোমের উৎপত্তি হয়। অবস্থান প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় প্রকার কোষেই আমরা রাইবোজোম পাবো। এগুলো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে এরা যুক্ত অবস্থায় অবস্থান করে। গঠনটা একটু দেখি রাইবোজোমের। এরা হচ্ছে দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত। এদের ব্যাস হচ্ছে 90 থেকে 160 অ্যাংস্ট্রম। এরা হিস্টোন জাতীয় প্রোটিন এবং রাইবো নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি। প্রতিটি রাইবোজোম অসম 2টি উপ একক নিয়ে গঠিত। 70S রাইবোজোমে থাকবে 50S ও 30S এই দুটি উপ একক, কিন্তু 80S রাইবোজোমের মধ্যে আমরা পাবো 60S এবং 40S এই দুটি উপ একক। 70S রাইবোজোম যেমন আমরা জানি এটা কোথায় থাকে, আদি যে কোষগুলো সেই কোষের মধ্যে আমরা পাবো 70S রাইবোজোম, কিন্তু প্রকৃত যে কোষগুলো প্রকৃত কোষের মধ্যে আমরা পাবো 80S রাইবোজোম। এবং প্রোটিন সংশ্লেষণকালে এমআরএনএ এর জন্য একাধিক উপ একক যখন একত্রিত হয়ে যেটা গঠন করে সেটাকে আমরা বলছি পলিরাইবোজোম। আমরা যদি রাইবোজোমের রাসায়নিক গঠন দেখি তাহলে আমরা এখানে পাবো প্রোটিন এবং আরএনএ এর অনুপাত যেটা সেটা পাবো 1:1, অর্থাৎ 50 ভাগ যদি প্রোটিন থাকে তাহলে 50 ভাগ থাকবে আরএনএ। তবে 70S রাইবোজোমে আরএনএ এর পরিমাণ প্রোটিন অপেক্ষা বেশি থাকবে। রাইবোজোমে বিদ্যমান প্রোটিন জটিল থাকবে, একটু কিছুটা জটিল প্রকৃতির। এখানে ক্ষুদ্র এবং বৃহৎ যে উপ একক আছে মিলে প্রায় 50 প্রকার প্রোটিন আমরা রাইবোজোমের মধ্যে পাবো। প্রকারভেদের ক্ষেত্রে যদি আমরা দেখি রাইবোজোম কি রকম হতে পারে, দেখো 55S এটা আমরা পাবো মাইটোকন্ড্রিয়ায়, 60S এটা পাবো আমরা ছত্রাকে, 70S পাবো প্রোক্যারিওটিক যে কোষগুলো আছে সেই কোষের মধ্যে আমরা পাবো 70S রাইবোজোম, এবং 80S রাইবোজোম পাবো আমরা ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা, অর্থাৎ প্রকৃত যে কোষগুলো প্রকৃত কোষের মধ্যে আমরা পাবো 80S রাইবোজোম। এই 4 ধরনের আমরা রাইবোজোম সাধারণত দেখতে পাই। এখানে আমরা ছবির মধ্যে দেখিয়েছি রাইবোজোমের গঠন, কি কি অংশ থাকবে। দেখো তোমরা ছবির মধ্যে আমরা একটা 80S দেখিয়েছি, সেখানে আছে কি 40S সাব ইউনিট এবং 60S সাব ইউনিট। 60S টা বড় হবে এবং 40S টা ছোট ইউনিট হবে। এর মাঝখানে কি পাবো আমরা, দেখা যাচ্ছে আমরা কিছু টিআরএনএ পাবো, ঠিক আছে, এবং নতুন প্রোটিন যে তৈরি হচ্ছে সেটাও আমরা দেখতে পাবো, এবং এখানে আমরা এমআরএনএ এর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কাজ যদি আমরা দেখি, রাইবোজোমের প্রথম এবং প্রধান যে কাজ সেটা হচ্ছে তার প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা বা কাজ করা। এরপর দেখো সংশ্লেষিত যে প্রোটিনটা সংশ্লেষণ করলো যে প্রোটিনটাকে, সেটাকে কি করবে, গোলজি দ্রব্যে প্রেরণ করবে। সে অনেক সময় স্নেহ জাতীয় পদার্থ গঠনে কি করবে, সাহায্য করবে। আমিষ সংশ্লেষণেও কি করবে, এরা সাহায্য করবে। এগুলো হচ্ছে কি রাইবোজোমের কাজ, এই কাজগুলো রাইবোজোম করে থাকে। সেকেন্ড যে টপিকটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গোলগি বস্তু বা গলগি বডি।
গোলগি বডিটা কি দেখো, এটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত কতগুলো ঘন সন্নিবিষ্ট চওড়া সিস্টার্নি থলির মতো ভ্যাকুওল এবং ক্ষুদ্র ভেসিকলের সমন্বয়ে যে জটিল একটা অঙ্গাণু তৈরি করে, সেটাই হচ্ছে গোলগি বস্তু বা গোলগি বডি। কে আবিষ্কার করেছেন আমরা দেখি। স্নায়ুবিজ্ঞানী ক্যামিলো গোলগি। উনি কি করেছেন, পেঁচা এবং বিড়ালের যে ব্রেইন আছে, মস্তিষ্কের যে কোষগুলো, সেই কোষগুলো থেকে উনি গোলগি বস্তু আবিষ্কার করেন কত সালে, 1898 সালে। এবং তার যে নাম ক্যামিলো গোলগি, তার নাম অনুসারেই পরবর্তীতে এর নাম করা হয়েছে গোলগি বডি। অবস্থানটা দেখি। গোলগি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলে। গোলগি বস্তু সাধারণত প্রাণী কোষে পাওয়া যায়, তবে উদ্ভিদ কোষেও কি হবে, কদাচিৎ আমরা অল্প স্বল্প আমরা এটা পেয়ে থাকি, কিন্তু মূলত এটা কি, মূলত এটা প্রাণী কোষের মধ্যেই আমরা পাই। আমরা যদি গোলগি বস্তুর গঠন যদি দেখি, কোষের শারীরবৃত্তিক যে কাজগুলো আছে, কাজের ভিত্তিতে গোলগি বস্তু গঠনের কিছু ভিন্নতা আমরা দেখতে পাই। ডাল্টন, ফেলিক্স প্রভৃতি বিজ্ঞানী কি করেছেন, তাদের মতে আমরা গোলগি বস্তুকে 3টা অংশে দেখতে পাই, ঝিল্লিময় 3টা অংশ, সিস্টার্নি, ভ্যাকুওল এবং ভেসিকল। সিস্টার্নিটা আমরা দেখি, তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ সিস্টার্নির অবস্থানগুলো। এগুলো কি দেখো, স্তূপীকৃত পর্দা বেষ্টিত অসমান দৈর্ঘ্য বিশিষ্ট এবং সমান্তরালে অবস্থিত লম্বা এবং চাপা নালিকা সমৃদ্ধ যে গঠনটা, সেটাকে আমরা বলছি সিস্টার্নি। সম্ভবত ধারণা করা হয় মসৃণ যে এন্ডোপ্লাজমিক জালিকা আছে, সেই জালিকা থেকে সিস্টার্নির উৎপত্তি হয়। ভ্যাকুওল। ভ্যাকুওল দেখো তোমরা ছবির মধ্যে, ভ্যাকুওল গুলো দেখো, গোল গোল যে অবস্থানগুলো, ভ্যাকুওলটাকে দেখো, এগুলো সিস্টার্নের কাছে অবস্থিত থলির মতো কিছু অংশ। সিস্টার্নের প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি করে। লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, ভেসিকল। ভেসিকলটা কি আমরা দেখি, সিস্টার্নের নিচের দিকে অপেক্ষাকৃত যে ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলো থাকে, সেটাকে আমরা বলি ভেসিকল। এই যে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ছোট ছোট যে কি বলে থলি দেখতে পাচ্ছি আমরা, সেটাকে আমরা বলছি ভেসিকল। আমরা যদি রাসায়নিক গঠন দেখিয়ে, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রায় 60% প্রোটিন থাকবে এবং 40% থাকবে ফসফোলিপিড। তবে কিছু প্রোটিন এবং লিপিড গোলগি বস্তুর যে প্রকোষ্ঠগুলো আছে, সে প্রকোষ্ঠের মধ্যেও পাওয়া যাবে। এছাড়া আমরা আরো কি পাবো দেখো, ক্যারোটিনয়েড পাবো, পলিস্যাকারাইড, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন সি। এই জিনিসগুলো আমরা এর গঠনের মধ্যে পাবো। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কিছু এনজাইম, সেটাও আমরা এর মধ্যে পাবো। সেটা কি দেখো, এডিপিএস, ম্যাঙ্গানিজ, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস, সামান্য কিছু পরিমাণে আমরা গ্লুকোজ, 6 ফসফেট। এই জিনিসগুলো আমরা এই রাসায়নিক গঠনে পাবো। আমরা যদি কাজ দেখি গোলগি বস্তুর কাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেন গঠনে এটা কি করছে, সহায়তা করছে। এছাড়া কি করছে দেখো, লাইসোজোম তৈরি করে এরা হরমোন সহ বিভিন্ন যে বিপাকীয় যে দ্রব্যগুলো আছে, সেগুলো ক্ষরণ করা এবং তাদের যে নিঃসরণ, সেটাতে সাহায্য করছে। শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম তৈরিতে উৎপাদনে কি হচ্ছে, গোলগি বস্তুটা সহায়তা করছে। প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করছে। মাইটোকন্ড্রিয়ার এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় যে এনজাইম গুলো প্রয়োজন, সেই এনজাইম গুলো কি করছে, এরা উৎপন্ন করছে। অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করছে। কিছু এনজাইম আছে, এরা বের করে দিচ্ছে। কোষ বিভাজনকালে কমপ্লেট তৈরি করছে। প্রোটিন, হেমিসেলুলোজ এবং মাইক্রোফাইব্রিল তৈরি করছে। কোষস্থ যে পানিগুলো থাকবে, সেই পানিগুলোকে বের করে দিচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ অবস্থায় রাখছে। বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহনে এরা অংশ নিচ্ছে এবং মাইটোকন্ড্রিয়াকে এটা কি করছে, এটিপি উৎপাদনে সাহায্য করছে। এই কাজগুলো গোলগি বস্তু করে থাকে। তোমরা এগুলো ভালো করে প্রতিটা টপিক পড়বে, যেহেতু পুরাতন পড়া তোমাদের, এগুলো কিন্তু তোমাদের জন্য নতুন না। তোমরা 9-10 এগুলো পড়ে এসেছো, এখন জাস্ট শুধু ঝালাই করা তোমাদের। তো যাই হোক, তোমরা পড়বা, রেগুলার পড়বা, এর সাথে যে ছবিগুলো আছে রিলেটেড, ছবিগুলোও পড়বা, দেখবা। আমরা জানি কি বলা হয়, গোলগি বস্তুকে কি বলা হয়,
কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, তাই না? কেন বলা হয় আমরা একটু দেখি। গোলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু বা ভেসিকল কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত এরা নিয়ে যায়। তো আবার গোলগি বডি কি করে, কোষের নিঃসৃত কিছু পদার্থের সংগ্রহ এবং পরিবহনের ক্ষেত্রেও এরা কি করে, একটা বিরাট একটা ভূমিকা রাখে। এজন্য গোলগি বডুকে কি বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ। একে আমরা আরেকটা কথাও বলে থাকি, সেটা হচ্ছে কি উদ্ভিদ কোষ যে আছে, উদ্ভিদ কোষের কি বলা হয়, কার্বোহাইড্রেট যে ফ্যাক্টরিও বলা হচ্ছে একে। লাস্ট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কি হচ্ছে দেখো, আমরা জানি কি একটা বিশেষ ঘটনা ঘটে থাকে, তাই না? অটোলাইসিস, এই জিনিসটা লাইসোজোমের মধ্যে ঘটে থাকে। আমরা একটু দেখি ডিটেলস। লাইসোজোম কাকে বলছে, দেখো লাইসোজোম একটা গ্রিক শব্দ থেকে আগত। গ্রিক লাইসো শব্দের অর্থ হজমকারী এবং সোমা শব্দের অর্থ হচ্ছে বস্তু। লাইসোজোম তাহলে কি হচ্ছে, এক ধরনের কোষীয় অঙ্গাণু বা সাধারণত প্রাণী কোষে সাধারণত হচ্ছে কি আমরা এটাকে পেয়ে থাকি। কোষের সাইটোপ্লাজমে দ্বি-স্তর বিশিষ্ট লিপোপ্রোটিন সমন্বয়ে গঠিত মেমব্রেন বা ঝিল্লি দ্বারা আবৃত যে অঙ্গাণুটি নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইমের ধারক বা বাহক হিসেবে কাজ করে, সেটাই হচ্ছে কিন্তু কি লাইসোজোম, তাই না? এতে বিদ্যমান ভেসিকল গুলো হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে এটা কাজ করছে। আমরা একে কি বলি, আত্মঘাতী থলিকা উপরে থেকে না, বা আত্মঘাতী স্কোয়াড। কে আবিষ্কার করেছেন লাইসোজোম? বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুভ। তিনি কি করেছেন, 1955 সালে লাইসোজোম আবিষ্কারও করেন এবং এর নামকরণও তিনি করেন, যার প্রেক্ষিতে কি তিনি নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছিলেন। অবস্থান যদি দেখি আমরা, লাইসোজোম আমরা কোথায় পাবো এবং কোথায় পাবো না, লোহিত রক্ত কণিকা ব্যতীত প্রায় সব প্রাণী কোষেই লাইসোজোম থাকে। ঠিক আছে, এটা ভালো করে তোমরা বুঝবা। লোহিত রক্তকণিকা বাদে সবখানেই আমরা কি করব, একে পাবো। শ্বেত রক্তকণিকায় আমরা এর পরিমাণটা পাবো একটু বেশি। কারণ কি, এটা কি করবে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করবে, তাই না? এই জন্য শ্বেত রক্তকণিকা আমরা একে বেশি পাবো। এছাড়া যকৃৎ কোষ, বৃক্ক কোষ এবং অন্ত্রের যে আবরণী আছে সেই আবরণী কোষেও আমরা লাইসোজোমকে পাবো। ভৌত গঠন আমরা দেখি, লাইসোজোম হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট লিপোপ্রোটিন আবরণী দ্বারা আবদ্ধ থাকে। এখানে কি থাকে, ভ্যাকুওল যেগুলো থাকে সেগুলো হচ্ছে ঘন, তরল এবং অ্যাসিডিক হয়। এটা সাধারণত হয় বৃত্তাকার, ব্যাসটা হয় 2 থেকে 0.2 থেকে 0.8 মাইক্রোমিলি এর মধ্যে। তবে এদের কি হচ্ছে, আকার কি হচ্ছে, ছোটও হতে পারে বড়ও হতে পারে। যেমন বৃক্ক কোষের লাইসোজোম যেটা, সেটা অপেক্ষাকৃত বড় হয়। এমনকি বড় লাইসোজোমের আকার ছোটগুলোর চেয়ে 10 গুণেরও বেশি বড় হতে পারে। রাসায়নিক গঠনে আমরা কি দেখি, লাইসোজোমে 60টিরও বেশি এনজাইম এবং ঝিল্লিতে 50টিরও বেশি ধরনের মেমব্রেন প্রোটিন পাওয়া যায়। এই যে এনজাইম গুলো, এগুলো কোথা থেকে হচ্ছে, অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকেই কিন্তু এগুলো কি হচ্ছে, সংশ্লেষিত হচ্ছে। আমরা এরপর যদি দেখি কেন এটাকে বলা হচ্ছে আত্মঘাতী কোষাঙ্গাণু বা থলি। কোষের মধ্যে কি হচ্ছে দেখো, যখন খাদ্যের ঘাটতি পড়ে, খাদ্য কমে যায়, তখন লাইসোজোমের পর্দা কি হয়, আস্তে আস্তে ফেটে যায় এবং সেখান থেকে কি হচ্ছে, বিভিন্ন ধরনের যে এনজাইম গুলো সেগুলো বের হয়, যার কারণে কি হচ্ছে, অন্য যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো ধ্বংস হতে থাকে। এটাকে আমরা বলছি অটোফ্যাগি। ঠিক আছে, এইভাবে চলতে চলতে একটা পুরো কোষটি কি হয়, আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই কারণে লাইসোজোমকে আত্মঘাতী বা কোষাঙ্গাণু বা থলি বলা হচ্ছে। প্রকারভেদ যদি আমরা দেখি, লাইসোজোম বিভিন্ন ধরনের আমরা পেয়ে থাকি। প্রাথমিক লাইসোজোম, অটোফ্যাগোজোম বা সাইটোলাইসোজোম, হেটারোফ্যাগোজোম বা গৌণ লাইসোজোম এবং রেসিডুয়াল বডি বা টেলোলাইসোজোম। এই ধরনের লাইসোজোম গুলো আমরা বিভিন্ন ধরনের লাইসোজোম গুলো আমরা পেয়ে থাকি। এরপর আমরা যদি দেখি অটোফ্যাজি জিনিসটা কি, কোষের যদি কোনো ক্ষতি হয় বা খাদ্যের যদি অভাব দেখা যায়, তখন কি হয়, কোষের যে বিভিন্ন রকমের উপাদানগুলো আছে এবং কোষ অঙ্গাণুগুলো আছে সেগুলো কি করে, লাইসোজোম এনজাইম দ্বারা কি করে, সেইগুলো লাইসোজোম এনজাইমটাকে মুক্ত করে, মুক্ত করে কি করে, বিগলিত গলিয়ে দেয়, গলিয়ে কি করে, এটাকে ধ্বংস করে ফেলে। এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি অটোফ্যাজি।
অটোলাইসিস, অটো এবং লাইসিস, তাই না? অটো মানে হচ্ছে নিজে, এবং লাইসিস মানে কি? ভেঙে ফেলা, মানে নিজেই যখন নিজেকে ভেঙে ফেলছে, মেরে ফেলছে, সেটাকে আমরা বলছি অটোলাইসিস। অর্থাৎ দেখো, কোষ বা দেহ প্রতিকূল অবস্থায় পতিত হলে লাইসোম সম্পূর্ণ কোষ বা দেহটাকে ধ্বংস করে দেয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে অটোলাইসিস। লাইসোজোমের যদি আমরা কাজ দেখি, ফ্যাগোসাইটোসিস এবং কি করবে? পিনোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এইটাই মূলত এর প্রধান কাজ। ঠিক আছে? জীবাণুটাকে ধ্বংস করবে কিভাবে? ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায়। অন্তঃকোষীয় যে পরিপাকগুলো আছে এখানে সাহায্য করবে। প্রোটিনকে ডাইপেপটাইড এবং কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইডে পরিণত করবে। কোষে যদি খাদ্যাভাব দেখা যায়, তাহলে লাইসোজোমের এনজাইমগুলো কি করবে? কোষের যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দিবে। এটাকে আমরা বলতেছি অটোফ্যাগি। এবং সমগ্র কোষ যদি পরিপাক হয়ে যায়, সেটাকে আমরা বলছি অটোলাইসিস। লাইসোজোমের যে এনজাইমগুলো আছে সেটা কি করবে? ব্যাকটেরিয়া ইত্যাদি জারিত করলে সেটাকে আমরা বলি হেটারোফ্যাগি। শুক্রাণুর দ্বারা ডিম্বাণুর আবরণ বিগলনেও কি করবে? লাইসোজোম ভূমিকা রাখবে। এবং কোষ বিভাজনকালে এরা কি করবে? কোষীয় এবং নিউক্লিয় আবরণটাকে কি করবে? ভাঙতে সাহায্য করবে। এরা কি করবে? কোষে কেরাটিন প্রস্তুত করবে। এই হচ্ছে গিয়ে তোমাদের আহ আজকের যে টপিকটা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোষ ও এর গঠনের আজকের টপিক হচ্ছে এই তিনটাই ছিল। তোমরা এগুলো ছবিগুলো সহ খুব ভালোভাবে শিখবে, রেগুলার পড়াশোনা করবে, এবং প্রথম থেকেই তোমরা সেভাবে বইয়ের মধ্যে হোক বা তোমরা আলাদা নোট খাতায় নোট করে ফেলো। পড়াগুলো রেগুলার পড়ো, তাহলে দেখবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, সবকিছু খুব ভালোভাবে হবে। ঠিক আছে? প্র্যাকটিস করো ভাবে। আর সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।